কেয়ামতের মাঠে আল্লাহ যদি জান্নাত দেয়া আরম্ভ করে, সেটি নাকি সাতক্ষীরা থেকে শুরু হবে, মক্কা মদিনা বাদ। এমন ফতোয়া দিয়েছেন জামাতের বর্তমান এমপি মাওলানা আমির হামজা। তো দর্শক শ্রোতা, অলরেডি সাতক্ষীরা থেকে যে জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে, আপনাদের নাকে পৌঁছেছে, আপনারা কি টের পেয়েছেন? এই যে সেই কনফার্ম জান্নাতি ব্যক্তি, সাতক্ষীরার বর্তমান জামাতের মনোনীত এমপি, তার পক্ষ থেকে জান্নাতের সুঘ্রাণ অলরেডি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে গত 2 দিন ধরে আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে একের পর এক মেসেজ, মোটামুটি ফুলফিল বলা যায়। ভিডিও লিংক পাঠাচ্ছে, স্টিল পিকচার পাঠাচ্ছে, ভিডিও ফুটেজ পাঠাচ্ছে, এবং অনেকেই বলছেন এ নিয়ে আমি কেন কথা বলছি না। আমি এই ঘটনা দেখার পরে ডিসিশন নিয়েছিলাম এ নিয়ে আমি কোনো কথা বলবো না। কিছু কারণ আছে, সে কারণগুলি কি একটু সংক্ষেপে বলি। একটি কারণ হলো আমাদের দেশের আইন। আমাদের দেশের আইন কি বলছে? আমাদের দেশের আইন বলছে প্রাপ্তবয়স্ক কোনো নারী পুরুষ যদি তাদের বিয়ে নাও হয়, তারপরেও যদি তাদের উভয়ের স্বেচ্ছায় তাদের মধ্যে কিছু হয়, সেটা আইনত কোনো অপরাধ না, কোনো অন্যায় না। আস্তে, এখনই দৌড় দিয়েন না কিছু করার জন্য। আইনটা পুরোপুরি একটু শুনে যান। এখানে কিছু শর্ত আছে। শর্ত হলো, এই যে নারী পুরুষ, তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে, উভয়ের স্বেচ্ছায় হতে হবে, তাহলে অন্যায় হবে না, অপরাধ হবে না। কিন্তু যদি তাদের কেউ অপ্রাপ্তবয়স্ক হয়, বিশেষ করে নারী যদি তার বয়স যদি 18 বছরের কম হয়, তাহলে এটি দণ্ডনীয় অপরাধ। এরপরে ওই নারী যদি রানিং অন্য কোনো পুরুষের স্ত্রী হয়, মানে ঘটনাটা যদি পরকীয়ার ঘটনায় রূপ নেয়, তাহলেও সেটি দণ্ডনীয় অপরাধ। এছাড়া ওই নারী নিজেই যদি ওই পুরুষের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তাকে রেপ করেছে বা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ করেছে, ঠেকেছে, তাহলেও সেটি দণ্ডনীয় অপরাধ। তো আমি ধরে নিয়েছিলাম যে নারী পুরুষ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছায় যদি কিছু করে থাকে, সেটি হুজুর করুক আর জেনারেল এডুকেটেড পারসন করুক, তো এটি নিয়ে কথা না বলি। আরেকটি কারণ হলো, এই যে রুহানি আত্মারা, রুহানি ব্যক্তিরা, রুহানি বাবারা, তাদের যে রুহানি সন্তানরা রয়েছে মাঠে, জামাত শিবির বলেন, ইনকলাব মঞ্চ বলেন, তৌহিদি জনতা বলেন, আর মামুনুল হকের উত্তরসূরি বলেন, মানে এরা এক ধরনের একরোখা। তারা ঘাড় দিয়ে পাহাড় ঠেলবে সবসময়। তাদের রুহানি বাবারা যা বলে দিবে, বিচার বিবেচনা না করে তাই নিয়েই তারা সামনের দিকে হাঁটবে। এদেরকে যুক্তি দিয়ে বোঝানো যায় না, লজিক দিয়ে বোঝানো যায় না, এরা কোনো কিছু মানতেই রাজি না। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে জামাত বা তাদের অ্যালায়েন্সে যারা রয়েছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নারী ঘটিত কোনো ইস্যু তৈরি হলেই তারা একটা ফতোয়া সামনে নিয়ে আসে। পরকীয়ার ঘটনায় তারা যদি যুক্ত হয়ে যায়, তখন বলে পরকীয়া নাকি জায়েজ, নবী রাসূল সাহাবারাও নাকি পরকীয়া করেছে। মানে এদের অবস্থা দেখলে মনে হয় কি, যে কোরআন হাদিস সবকিছু তাদের হাতে, তারা তাদের প্রয়োজন মতো সুইচে টিপ দেয় এবং তাদের মতো করে এক একটা ফতোয়া তারা বাজারে ছাড়ে। তো এই জন্য ভেবেছিলাম যে এই ইস্যু নিয়ে কথা বলবো না, দেখতে থাকি যে নতুন নতুন কি কি ফতোয়া আসে। অলরেডি কিন্তু ফতোয়া চলে এসেছে, আলোচনার শেষের দিকে দেখাবো। এছাড়াও এই আলোচনা, মানে এই বিষয়ে দেখলাম যে যেই ভিডিও ক্লিপস সামনে এসেছে বা স্টিল পিকচার এসেছে, সেখানে যে এই ঘটনার সাথে যে নারী বা মেয়ে যুক্ত, তাকে সরাসরি দেখানো হয়েছে। এই জিনিসটা আমার কাছে অন্যায় মনে হয়েছে, অনুচিত মনে হয়েছে। বা যারা এই ভিডিও করেছে এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, সেটাও কিন্তু আরেকটা অন্যায়। তাই ভেবেছিলাম মানে কোন সাইড থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আসলে আলোচনা করব, তাই চুপ থেকেছিলাম। কিন্তু আমি চুপ থাকলেও এই যে কনফার্ম জান্নাতি ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণ মানে ছেড়ে দিয়েছে, সেটা কিন্তু এক জায়গায় স্থির নেই। এই ঘটনার পানি কিন্তু স্থির নেই, অলরেডি বহুদূর গড়িয়ে গেছে। মানে এক কথায় বিষয়টা একটা মাখামাখি পর্যায়ে নিয়ে গেছে। এর সাথে এখন অনেক কিছু জড়িয়ে গেছে। জামাতের রাজনৈতিক ইমেজ জড়িয়ে গেছে। এনার এমপিত্ব থাকবে কিনা, সেটা এখন একটা সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের মানে মানুষ কি বার্তা পাচ্ছে,
বা সোসাইটিতে কি বার্তা দেয়া হচ্ছে, মানে সবকিছু নিয়ে একটা বিশাল পরিস্থিতি, একটা বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে। তাই এখন বাধ্য হয়ে আলোচনা করতেই হচ্ছে। তো চলুন মূল আলোচনায় চলে যাই। আমরা সংক্ষেপে একটু ধারাবাহিকভাবে ঘটনা দেখি, যদিও সবাই জানি, একদম সংক্ষেপে আমরা দেখব। এই যে বলেছিলাম না যে এদের রুহানি সন্তানরা সব সময় চাইবে এক একটা ফতোয়া সামনে নিয়ে আসতে, তাদের মতো করে তারা ঘাড় দিয়ে পাহাড় ঠেলবে। এক্ষেত্রেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। তারা কি করলো, জেলা পর্যায়ের দায়িত্বরত জামাত শিবিরের নেতারাও প্রকাশ্যে এসে বলল যে এটি সত্য না, এটি এআই জেনারেটেড। হাস্যকর বিষয় হলো, এআই জেনারেটেড বলে তাদের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে তারা নিজেরাই এআই জেনারেটেড বিভিন্ন পিকচার সামনে নিয়ে এসেছিল এবং তারা দাবি করেছিল যে ওই এআই জেনারেটেড তারা যেগুলো তৈরি করেছে সেগুলো সত্য, আর এটা নাকি মিথ্যা, এটা এআই জেনারেটেড। তো এই হলো তাদের সৎ লোকের চরিত্র। যাই হোক, তাদের এআই জেনারেটেডের বয়ান তারা প্রতিষ্ঠা করতে পারেনি, ভেস্তে গেছে। তারপরে কি হলো, দ্বিতীয় স্ত্রী দাবি করে বসলো। তো দ্বিতীয় স্ত্রী দাবি করতে হলে কি করতে হবে, তথ্য প্রমাণ সাক্ষী এগুলো লাগবে। আর না হয় মামুনুল হকের মতো ঘাড় ঠেলা কথা বলতে হবে যে আমি দেশের আইন অনুযায়ী কোনো কাবিনই করিনি, ইসলামে কাবিনের কোনো প্রয়োজন নেই, আমার বিয়ের কোনো তথ্য প্রমাণ সাক্ষী টাক্ষীর দরকার নেই। তো ভালো যে এই হুজুর মামুনুল হকের পথে হাঁটেনি, তিনি তথ্য প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছেন। তো স্বল্প সময়ের মধ্যে তথ্য প্রমাণ সাক্ষী জোগাড় করতে গিয়ে অনেক জায়গায় তারা যে সত্য চাপা দিতে গিয়ে মিথ্যার উপরে প্রতিষ্ঠা করতে যাচ্ছে তার ছাপ রেখে গেছে। চলুন তাড়াহুড়া করে কি কি তথ্য প্রমাণ নিয়ে এসেছে আমরা একটু দেখি। একটা কাবিননামা সামনে নিয়ে এসেছে, এরপরে সাক্ষী নিয়ে এসেছে। সাক্ষী হিসাবে যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করা হচ্ছে তার একটা বয়ান, প্রথম স্ত্রীর একটা বয়ান এবং দ্বিতীয় স্ত্রীর বাবা মানে এই এমপি সাহেবের দ্বিতীয় শ্বশুর তার একটা বয়ান সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা হয়েছে। তো বয়ান দেখলেই বোঝা যাচ্ছে স্ক্রিপ্টেড, তাদেরকে সামনে ধরিয়ে দেওয়া হয়েছে, পড়ানো হয়েছে। সেটা ভয়ের কারণে হতে পারে, সেটা বিভিন্ন ধরনের আর্থিক বা অন্যান্য সুবিধার প্রলোভন দিয়েও হতে পারে, জানি না। কিন্তু এটা নিশ্চিত যে তাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, সেটি তাদের বলার বাচনভঙ্গি, তাদের ভাষা দেখলেই বোঝা যায়। তো ওই যে বললাম যে তারা যে মিথ্যা দিয়ে সামনে এগুতে চাচ্ছে, একটা মিথ্যা ঢাকতে তারা যে শত মিথ্যা আবিষ্কার করছে, তার যে ছাপ রেখে যাচ্ছে, সেই ছাপগুলি কি একটু দেখুন। তারা কাবিননামায় দেখিয়েছে যে 17 জুন তাদের বিয়ে হয়েছে, অথচ 22 জুনের একটি বায়োডাটা ওই মেয়ের, সেখানে লেখা অবিবাহিত, আনম্যারিড। সেই বায়োডাটাটি কি একটু চলুন দেখি। এই যে বায়োডাটা, এই বায়োডাটায় এখানে এই এমপি সাহেব লিখছে জোর সুপারিশ করছি, তার সিল, তার স্বাক্ষর 22/6/26, এখানে আনম্যারিড লেখা। কেমন হয়ে গেল? বিয়ে করার 5-6 দিন মানে এক সপ্তাহের মতো সময়ের পরেও তার স্ত্রীর সিভিতে বা বায়োডাটায় কেন আনমেরিড থাকবে এবং সেখানে কিভাবে এমপি সাহেব সুপারিশ করে দেয়, এবং সেটা যেন তেন সুপারিশ না, জোর সুপারিশ করে দেয়। মানে জোর সুপারিশ করে আনমেরিড বলে এই মেয়েটাকে কোথায় পাঠাচ্ছিল আসলে? মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আনমেরিড কেন লিখতে হবে। এমন কোন জায়গায় কি সুপারিশ করে এমপি সাহেব তার নতুন স্ত্রীকে পাঠাচ্ছিল যেখানে আনমেরিটই দেখাতে হবে? মেরিট দেখালে তার ভ্যালুটা থাকবে না, ভ্যালু কমে যাবে, এমন কিছু? এরপরে কি হলো দেখুন। তো বিয়ে প্রমাণপত্র সামনে নিয়ে এসেছে, তারপরে এখন এই যে এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য দেখা দিয়েছে। কোথায় বিয়ে হয়েছে জানেন না নিবন্ধনকারী কাজী, কাজী নিজেই জানে না বিয়ে কোথায় হয়েছে। এই যে আমার দেশ পত্রিকা, এদের সেলসেলার নিজেদের পত্রিকাই তো বলা যায়, তাই না? তো এই পত্রিকাটার মানে এভিডেন্স হিসাবে আমি দেখাচ্ছি, এখানে আপনারা গেলে দেখতে পারবেন। জামাত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কাজী সাহেব। সেখানে অডিও ক্লিপস আছে, আপনারা শুনতে পারেন, অথবা লেখা আছে সংবাদ, সেটাও আপনারা পড়ে দেখতে পারেন। সেখানে কাজী সাহেব বলছে যে আমি জানি না বিয়ে কি সাতক্ষীরায় হয়েছে নাকি ঢাকায় হয়েছে, বিয়ে কবে হয়েছে তাও তিনি জানেন না।
তাহলে বিয়েটা তিনি রেজিস্ট্রি কিভাবে করেছেন? শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলতে বাধ্য হয়েছেন সত্যটা, যে ঢাকা থেকে তাকে ফোন করা হয়েছে যে 17 জুন বিয়ে হয়েছে, তার উপরে ভিত্তি করে তিনি রেজিস্ট্রি করে দিয়েছেন। তো এই হলো সৎ লোকের কর্মকাণ্ড। তারা মিথ্যাকে ঢাকতে কিভাবে একের পর এক মিথ্যার জন্ম দিচ্ছে। তো এবার আসি যে এই হোল ঘটনার পরবর্তীতে আমরা দেখলাম যে এমপি সাহেব ওই মামুনুল হকের মতো করে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি তার মতো করে লিখেছেন, প্রথমেই লিখেছেন যে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। জি এমপি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তিনি লিখছেন যে গত 13 জুলাই 2026 তার সাথে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীর উপস্থিতিতে বিয়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে এই সব সাফাই তিনি এখানে লিখেছেন। এরপরে তিনি বলছেন যে তার গাড়ির ড্রাইভার এবং তার যে দ্বিতীয় স্ত্রী, তার মামা মানে এমপি সাহেবের দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে মামা শ্বশুর, তারা নাকি তাকে ব্ল্যাকমেল করেছে, তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে, তার গাড়ি আটকে রেখেছে, এই অনেক কিছু তিনি এখানে বলেছেন। এবং তার এই দ্বিতীয় শ্বশুর, তার সাথে নাকি এই দ্বিতীয় মামা শ্বশুরের শত্রুতা ছিল। এই পূর্ব শত্রুতার পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে, ইত্যাদি ইত্যাদি তিনি লিখে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। তো এই জায়গায় এসে আমার কিছু প্রশ্ন হলো, এমপি সাহেব আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি অসাধারণ লেভেলের মানুষ। একদিকে কনফার্ম জান্নাতি পক্ষের মানুষ আপনি, দ্বিতীয়ত আপনি একজন এমপি। তো আপনার শ্বশুরকে কেউ হুমকি ধামকি দিচ্ছে, তার সাথে পূর্ব শত্রুতা আছে, আর সেই শত্রুতার ক্রোধ এসে আপনার উপরেও পড়েছে, আপনি একজন এমপি হয়ে কিছুই করতে পারলেন না। আপনার ড্রাইভার, আপনার দ্বিতীয় পক্ষের মামা শ্বশুর আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা আদায় করেছে, 1 লক্ষ টাকা আর বিনিময়ে মানে আপনাকে ব্ল্যাকমেল করেছে, আর আপনি সুরসুর করে সেটা দিয়ে দিয়েছেন। আপনার গাড়ি আটকিয়েছে, আর আপনি সেটা এখন বলতেছেন। মানে আপনি একজন সংসদ সদস্য, তো আপনি আইনি সহায়তা নেননি কেন? আইনি ফোর্স নিয়ে এই যারা আপনাকে ব্ল্যাকমেল করেছে, আপনার দৃষ্টিতে তারা অন্যায় করেছে, তারা অপরাধ করেছে, তাদেরকে ধরিয়ে দেননি কেন? বা আপনাকে যে ব্ল্যাকমেল করেছে, আপনার যে গাড়ি আটকে রেখেছে, আপনার কাছে লাখ লাখ টাকা দাবি করেছে, আপনি কোনো থানায় জিডি করেছেন? এখন পর্যন্ত কিন্তু এমন কোনো তথ্য আমরা সামনে পাইনি। এরপরে আসি পরবর্তী প্রশ্নে। ভিডিও ক্লিপস আমরা যেটি দেখলাম, সেটি দেখে সেখান থেকে আমার কিছু প্রশ্ন আছে। যখন ওই রুমে বাহির থেকে কেউ একজন ঢুকলো, তখন এই দ্বিতীয় স্ত্রী দাবি করা মেয়েটি রুম থেকে বের হয়ে যেতে চাইল কেন? হাজবেন্ডকে রেখে স্ত্রী বের হয়ে যেতে চাচ্ছে কেন? মানে এটি কি কোনো স্বাভাবিক হাজবেন্ড ওয়াইফের লক্ষণ বলে আপনাদের মনে হয়? এরপরে আমরা যেভাবে দেখলাম যে এই এমপি সাহেবকে সার্চ করছে, তার বডি সার্চ করছে, তার পকেট সার্চ করছে, তল্লাশি করছে, পুরো রুম তছনছ করে ফেলছে পুরো রুম। কারা? কোনো আইন শৃঙ্খলা বাহিনীও না, সাধারণ মানুষ। তো সেখানে একজন এমপি হয়ে আপনি চুপ থাকলেন, আপনি নার্ভাস ফিল করলেন, আপনাকে ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত দেখা গেল কেন? আপনি একটা বারের জন্য তখন কি বলেছিলেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ? এখানে শুনলাম না তো। তাহলে বিবাহিত ওয়াইফকে পরিচয় দিতে আপনার সমস্যা কোথায়? আপনি বললেন না কেন যে আপনারা কারা এসেছেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ? এরপরে আমরা দেখলাম কি, যারা ওখানে এসেছে বাহির থেকে, তারা বলছে যে আমরা পুলিশকে ফোন দিব। তখন দেখলাম এমপি সাহেব আরো নার্ভাস হয়ে পড়ছেন। আপনি তাদের গালে হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন, বাবা বলছেন, সোনা বলছেন, না পারেন তাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন। কেন? পুলিশকে ডাকার কথা তো আপনার, আপনি একজন এমপি। আপনার উপরে এসে এই ধরনের অন্যায় করছে কেউ আপনার দাবি অনুযায়ী, আপনি পুলিশ ডেকে ধরিয়ে দিবেন। সেখানে অন্যরা পুলিশের কথা বলার পরে আপনি থরথর করে কাঁপা শুরু করলেন কেন? আরে ভাই বা এমপি সাহেব, আমি একজন সাধারণ মানুষ, বা মানে দর্শক শ্রোতা আপনারা যারা আমার মতো সাধারণ মানুষ রয়েছে, নিজের স্ত্রী নিয়ে যদি কোথাও যাই, সেটা হোটেল হোক, রিসোর্ট হোক, সি বিচ হোক, দেশের বাহিরে হোক, এমন কোন বাপের বেটা আছে
যে এই ধরনের অত্যাচার, টর্চার, তল্লাশি আমাদের উপরে এসে কেউ করতে পারে? আরে ভাই, সাধারণ মানুষ হিসাবেই তো আমরা প্রোটেস্ট করব, আমরা থানায় ফোন দিব, আমরা আইনি সহায়তা নিব যে আমার ওয়াইফ নিয়ে আমার স্বাধীনতা, এটা আমার রাইট, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। সেক্ষেত্রে আপনি একজন এমপি হয়ে আপনি আইনি সহায়তা নিতে পারলেন না, অন্যরা আইনি সহায়তা বা পুলিশের সাপোর্ট নিতে চাইলে আপনি হাত পায়ে ধরা শুরু করলেন। আপনি তখন কি বললেন? আপনি বললেন, বাবা আমাদের ছেড়ে দেন, আমরা চলে যাই, আমরা অন্যায় করেছি, আমরা কিছু করিনি, আমরা ঢুকেছি আধা ঘন্টা হলো, বিশ্বাস করেন আজকেই প্রথম এসেছি, এর আগে আমরা আর আসিনি। তো এটা কোন ধরনের হাজবেন্ড ওয়াইফের পরিচয়? মানে জ্ঞান কাণ্ড যদি কারো মাথায় এক বিন্দু পরিমাণেও থাকে, আর এই ভিডিওর কনভারসেশন দেখার পরে কারো কাছে মনে হবে যে এটা হাজবেন্ড ওয়াইফের মানে নমুনা হয়, কোনোভাবে হয়? মানে কথা বললেই কি হলো? দাবি করলেই সবকিছু হলো? এরপরে আমরা কি দেখলাম? বলছেন যে আমি একবারই ওকে নিয়ে হোটেলে এসেছি, বিশ্বাস করেন হোটেলে আমি ভাড়া করিনি, আমার ড্রাইভার ভাড়া করেছে, আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দেন। ড্রাইভার এর সাথে যুক্ত। তারপরে কি বলেছেন? বলছে মামা শ্বশুরের বিরুদ্ধে ভিডিও ফাঁসের অভিযোগ। মানে ড্রাইভার এবং মামা শ্বশুর এই দুইজনের বিরুদ্ধে তিনি অভিযোগ দিয়েছেন। তো এখন ঘটনা নতুন করে অন্যদিকে মোড় নিয়েছে। সেটি কি একটু দেখুন। এমপি নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিস্ফোরক অভিযোগ, সাবেক পিএসের প্রধানমন্ত্রীর কাছে চাইলেন নিরাপত্তা, এবং একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের। হায় হায়, তার মানে ড্রাইভারের এই দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে এমপি নজরুল ইসলাম সাহেব, আপনি এই যে যেমনে যেমনে কিছু তথ্য প্রমাণ, কাবিননামা মোটামুটি রেজিস্ট্রি করে সামনে নিয়ে এসেছেন, এর দ্বারা আপনি তো পরিত্রাণ পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, আপনার জন্য তো বিপদ সামনে আরো আসতেছে। সত্যি সত্যি যদি ড্রাইভারের কাছে এই ধরনের ভিডিও ক্লিপস থেকে থাকে, তাহলে আরো কয়টা বিয়ের তথ্য সামনে নিয়ে আসবেন। বিবাহের সংখ্যা তো 4টার বেশি একসাথে কন্টিনিউ করা যায় না। তাহলে কি শুরুর দিক থেকে প্রথম দ্বিতীয়কে আবার ডিভোর্স দিয়ে সামনের দিকে বাড়ানো লাগবে না? তো পারবেন তথ্য প্রমাণ দিয়ে সবকিছু গুছাতে, এভিডেন্স নিয়ে আসতে, কাবিননামা রেডি করতে? একটা কাবিননামা রেডি করতে গিয়েই যে ভুল ভ্রান্তির ছড়াছড়ি, সামনের দিকে কি করবেন কে জানে। তো আরো কয়েকটা প্রশ্ন করি, যেখানে আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে তাদের হাজবেন্ড ওয়াইফের এই সম্পর্ক, এই যে ওয়াইফ হিসাবে দাবি করছে। আচ্ছা, এমপি সাহেবের নতুন ওয়াইফ, বিয়ে হওয়ার 5 দিন 6 দিন পরে তিনি জোর সুপারিশ করছে, এসএসসি পাস, ধরে নিলাম চাকরির জন্যই সুপারিশ করছেন। আচ্ছা, এসএসসি পাশে কোন লেভেলের চাকরি হয়? 4র্থ শ্রেণীর চাকরি, ধোয়া মোছার কাজ, রান্না করার বুয়ার কাজ, থালা বাসন ধোয়ার কাজ, মালি, গেট দারোয়ান, এগুলোই তো, তাই না? আচ্ছা, এমপি সাহেব তার স্ত্রীকে 4র্থ শ্রেণীর চাকরির জন্য সুপারিশ করছেন, মানে এটাও কি কোনোভাবে বিশ্বাসযোগ্য? ভালো মানুষ তো দূরের কথা, কোনো পাগলেও বিশ্বাস করবে? আমাদের দেশের ইতিহাস তো দূরের কথা, বিশ্বের ইতিহাসে কি এমন কোনো নজির আছে? আমার জানা নেই। কেমনে আপনি স্ত্রীর দাবির সত্যতা মানুষকে বুঝাবেন বলুন তো একটু? আপনার স্ত্রী হলে নিশ্চয়ই আপনার স্ত্রীকে আপনি এই 4র্থ শ্রেণীর চাকরির জন্য জোর সুপারিশ করতেন না। আরেকটা প্রশ্ন, সেটি হলো, এই যে জোর সুপারিশ করছেন, বা এর আগে আমরা দেখেছিলাম ওই যে পটুয়াখালী 2 বাউফলের এমপি শফিকুল ইসলাম মাসুদ, তিনিও তার শিবিরের একজনকে বলছেন যে রিটার্নে টিকলেই ভাইবার জন্য কাগজপত্র আমার কাছে নিয়ে আসবো, আমি সুপারিশ করব। মানে এই সুপারিশের প্রথা তাহলে তো গেল না। এর আগে আওয়ামী লীগ, বিএনপি যারাই এসেছে তারাও তো দলীয়ভাবে এভাবে সুপারিশ করেছে। তাহলে সেই সুপারিশ বাণিজ্য তো এখনো রয়েই গেল। সৎ লোকের শাসনটা কোথায়? মানে নতুন বন্দোবস্তের কথা যে বলেছিলেন আওয়ামী লীগ, বিএনপি ভালো না, আপনারা ভালোটা কোন জায়গায়? সুপারিশের কালচারের মধ্যে তো আপনারাও ডুবে আছেন। তো কনক্লুশনে যেটা বলে শেষ করব, সেটা হলো
পরিস্থিতি এখন এমন একটা জটিল পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে জামাত নিজেই রাজনৈতিক অবস্থান থেকে একটা জটিল কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে যে জামাত এখন কি করবে। জামাত যদি এই তাদের দলীয় ডিসিশন থেকে এই এমপির বিরুদ্ধে ডিসিশন নিতে যায়, তাহলে এই এমপির এমপিত্ব পদও হারানো লাগতে পারে। তো জামাত এমন একটা মাইনকাচিপায় পড়েছে, কঠিন পরীক্ষায় পড়েছে, যেটা ৭১ সাল নিয়ে যেমন তারা কঠিন মাইনকাচিপায় থাকে, তেমনি আর একটা নতুন মাইনকাচিপায় পড়েছে। এখন দেখার বিষয় জামাত এখানে কতটা বিচক্ষণতার পরিচয় দিতে পারে। আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম যে এই ঘটনা কোন দিকে মোড় নেয়। আর যাওয়ার আগে ওই যে বলেছিলাম যে নতুন ফতোয়া চলে এসেছে, একটা ফতোয়া দেখিয়ে যাচ্ছি। এই যে দেখুন, রফিকুল্লাহ আফসারী মাওলানা, এদের মাথায় মানে গোবর ভর্তি না অতিরিক্ত লেভেলের ব্রেন ভর্তি আমি জানি না। কি বলছে তিনি? গাজী নজরুল ইসলামকে আরো 2টি বিয়ের পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, বিয়ের পরামর্শ আপনি দিতেই পারেন, কারণ আমিও কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, ড্রাইভার যেভাবে বলছে যে আরো অনেক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে এই এমপি সাহেবের ভিডিও আছে, তার মানে রফিকুল্লাহ আফসারী সাহেব 2টো বিয়ে না, বিয়ে আরো বেশিও করা লাগতে পারে এই এমপি সাহেবের। কিন্তু এই রফিকুল্লাহ আফসারী সাহেব বলেছেন যে কেয়ামতের মাঠে বিধাতার কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে যারা একটা পবিত্র বিয়ে নিয়ে ঠাট্টা মস্কারা করছেন, ভাইরাল করছেন, মানে তাদের পরিণতি সেই দিন কি হবে। তো আমার প্রশ্ন হলো, রফিকুল্লাহ আফসারী সাহেব বা এই এমপি সাহেব বা জামাত, শিবির, মামুনুল হক, তৌহিদি জনতা, আপনারা কি ভেবে নিয়েছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদের দাঁড়াতে হবে না? যেভাবে অন্যদের দিকে আঙ্গুল তুলতেছেন, মনে হচ্ছেন আপনারা জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আপনারা যে ছলছাতুরি করতেছেন, আপনারা যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, সত্যকে ঢাকতে গিয়ে শত শত মিথ্যা তৈরি করছেন, দেখাচ্ছি তো, এভিডেন্সে দেখিয়েছি না? তো সেগুলোর জন্য আল্লাহর কাছে আপনাদের দাঁড়াতে হবে না? তো আল্লাহর কাছে কিয়ামতের দিন, বিচারের দিন কেমনে দাঁড়াবেন, কি জবাব দিবেন, নিজের চিন্তাটা নিজে করেন। অন্যের চিন্তা যার যার চিন্তা শেষে করবে, এটাই মনে হয় ভালো হয়। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।